আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অপার সম্ভাবনাময় আমাদের এই বাংলাদেশ। নানা রকম প্রতিকূলতার মধ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে উন্নয়নের পথে এগিয়ে চলছে এদেশের মানুষ। আমরা সেই সব গণমানুষের খবরাখবর, তাদের সংগ্রামী জীবন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এমনকি পাওয়া না পাওয়ার কথা তুলে ধরছি আপনাদের সামনে। সেই লক্ষ্যে এদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের অবিরত ছুটে চলা। আমি জুলিয়া ইসলাম শিশির আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের আয়োজনের শিরোনাম। নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যান নিয়ে আজকের মূল প্রতিবেদন। সেন্ট মার্টিন দ্বীপের ভ্যান চালকদের জীবন ব্যবস্থা। চটের কার্পেট তৈরির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার শিউলির সফলতা। চলতি পথে নোয়াখালীর গান্ধী আশ্রম এবং নেত্রকোনার বাউল শিল্পীর পরিবেশনে একটি লোকগান। নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আলতাদিঘি জাতীয় উদ্যান মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। অবকাঠামোগত উন্নয়ন ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে এটি দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নওগাঁ ঘুরে শতরূপা দত্তের গবেষণার সম্ভাবনাময় এই পর্যটন এলাকা নিয়ে আজকের মূল প্রতিবেদন তৈরি করেছেন সাখাওয়াত লিটন। নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত নয়নাভিরাম শালবন আর প্রকৃতিকন্যা আলতাদিঘি। বরেন্দ্রভূমির উঁচু নিচু পথ ধরে সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে বিশাল আলতাদিঘি, যার আয়তন 42.81 একর। কথিত আছে আনুমানিক 1400 খ্রিস্টাব্দে এ অঞ্চলে পানির তীব্র অভাব দেখা দেয়। প্রজাদের পানির সমস্যা নিরসনে রানী রাজাকে বলেন তিনি যতদূর হেঁটে যাবেন তত বড় একটি দিঘি খনন করে দিতে হবে। কিন্তু হাঁটতে হাঁটতে রানী অনেক দূর চলে যাচ্ছিলেন, তাই তাকে থামানোর জন্য পিছন থেকে তার পায়ে আলতা ঢেলে দেওয়া হয়। পা কেটে গেছে মনে করে রানী সেখানেই বসে পড়েন। পরে রাজা সে পর্যন্ত দিঘি খনন করে দেন, তাই দিঘির নাম দেওয়া হয় আলতা দিঘি। দিঘির চারপাশে সারি সারি শালগাছ দাঁড়িয়ে আছে তার সবুজ দুই বাহু বাড়িয়ে। এছাড়া রয়েছে গজারি, আমলকি, হরিতকি, বহেরা সহ বিভিন্ন প্রজাতির ঔষধি বৃক্ষ। ঔষধি গাছ লাগাচ্ছি অ্যান্ডিসম্যান প্রজেক্টের 170 হেক্টর, 68,000 চারা আমরা রোপণ করছি 11-12 অর্থ বছরে। গোটা শালবাগানে আমরা বেতবাগান রোপণ করছি এবং বেতবাগানের অবস্থা খুব ভালো। 2011 সালে এটি জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায়। আলতাদিঘি জাতীয় উদ্যানের মোট আয়তন 268.12 হেক্টর। যৌথ অংশীদারিত্বে এখানে বাঁশ বাগান তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে এলাকাবাসীরাও উপকৃত হচ্ছে। 13 কোটি টাকার মতো বাজেট হয়েছে। এই বাজেটে আমাদের ধরা আছে এখানে পিকনিক কর্নার, তারপরে গোল ছাতা, তারপরে রাস্তা পাকাকরণ, তারপরে গাড়ি এর পার্কিংয়ের ব্যবস্থা, তারপরে হলো আমাদের সাইনবোর্ড, তারপরে দিঘিতে ঘাট পাকাকরণ সহ টাওয়ার সহ ইত্যাদি সহ আমাদের নির্মাণের আছে। আমাদের অনেক ছেলেপেলে, আমাদের এই জন্মের ছেলেপেলেরা চাকরি পাবে, তাহলে এখানে অনেক লোক সন্ত্রাসীর থেকে উদ্ধার হবে আর কি। বন ও বাঁশের এই বিশাল উদ্যানের মধ্যে জায়গা করে নিয়ে ঢিপি গড়ে তুলেছে উইপোকা, যা আপনাকে অবাক করে দেবে। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি আলতাদিঘি জাতীয় উদ্যান আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র, কিন্তু পর্যটকদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা বা অবকাঠামো এখনো তৈরি করা হয়নি। এখানে জনবল কম, মাত্র এখানে আমি বিট অফিসার সহ একজন স্টাফ, গোটা শালবাগান সহ এখানে প্রায় 1400 একর ল্যান্ড। তাছাড়া এখানে বিভিন্ন রকম কাজকর্ম, অনেক সময় যে গাছ কাটার অনেক সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীরা হুমকি দেয়, এটা নিয়ে মোকাবেলা করতে গেলে জনবলও এখানে বাড়ানো দরকার। এখানে উদ্যানটা বাস্তবে পরিণত হয় তাহলে এলাকাবাসী পিকনিক কর্নার সহ এবং ওনারা একটা এখানে পর্যটন কেন্দ্র হিসেবে ওনারা পাবে। যদি এখানে জাতীয় উদ্যান শতভাগ করা হয়
তাহলে এখানে বিদেশি পর্যটক সহ আমাদের দেশের অনেক ভ্রমণ পিয়াসী মানুষ আছে যারা এই এলাকায় আসবে। তো আমাদের আপাতত মানুষের পর্যটকদের সাময়িক প্রয়োজন মেটানোর জন্য জেলা পরিষদ থেকে একটি রেস্ট হাউস করার আমাদের পরিকল্পনা আছে। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হলে আলতাদিঘি জাতীয় উদ্যান হয়ে উঠতে পারে সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র এবং দেশের পর্যটন শিল্পে যোগ করতে পারে নতুন মাত্রা। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে প্রায় 7,000 মানুষের বসবাস। প্রতিদিন হাজারো পর্যটকের আগমন ঘটে এখানে। তাদের চলাচলের জন্য একমাত্র ভ্যান গাড়ি ছাড়া আর কোনো স্থলযান নেই বললেই চলে। আর তাই ভ্যান চালনাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন স্থানীয়দের অনেকে। কাজী মোহাম্মদ খলিলুল্লাহর গবেষণায় কক্সবাজার জেলার সেন্ট মার্টিনের এই মানুষদের কথা জানাচ্ছেন মানিক শিকদার। দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন যেন একটা স্বপ্নের দ্বীপ। এই মায়াবী দ্বীপ নিয়ে পর্যটকদের উচ্ছ্বাসের শেষ নেই। চমৎকার একটা পরিবেশে আছি, অনেক এনজয় করছি আমরা। আর সেন্ট মার্টিন এসে মাত্র পৌঁছেছি, অনেক অনেক সুন্দর ছিল এবং অনেক সবাই মিলে অনেক এনজয় করেছি। তো আমাদের এখানে আসলাম, কিছু যদি নতুন কিছু না দেখি তাহলে তো জিনিসটা ভালো লাগবে না, তাই এখানে এসে খুব ভালো লাগছে। প্রায় 8.5 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে স্থায়ীভাবে বসবাস করছেন 7,000 অধিবাসী। এছাড়া প্রতিদিন 2,000 পর্যটক ছুটে আসেন মায়াবী এই দ্বীপের টানে। আমরা ঢাকায় যেরকম যান্ত্রিক জীবনযাপন করি, এখানে গিয়ে যদি না আসি তাহলে স্বর্গের একটুখানি ছোঁয়া পাওয়া হইতো না। সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর একবার করে আসবো আর কি। ছোট এই দ্বীপটির চারিদিকে সমুদ্র, তাই চলাচলের প্রধান মাধ্যম নৌকা। স্থলপথে চলতে হলে পায়ে হেঁটে চলেন স্থানীয়রা। কিন্তু ব্যাগ লাগেজ নিয়ে হোটেল মোটেলে পৌঁছানো বেশ কঠিন, তাই পর্যটকদের সুবিধার্থে স্থানীয়রা বিশেষ ধরনের ভ্যান তৈরি করেছেন। এগুলো ভ্যানগুলো লোহার যেগুলো মালামাল আছে এগুলো টেকনাফ থেকে কক্সবাজার থেকে আনা হয়, আর যেগুলো কাঠের আছে এগুলো এখানেই আমরা লোহার মালামালগুলো এনে এখানে ভ্যানগুলো বানাই আর কি সেন্ট মার্টিনে। ভ্যান চালকরা এই ইউনিয়ন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছেন ভ্রমণ পিপাসুদের। পুরো আসলে তো আমাদের ইনকাম, পুরো না আসলে আমাদের ইনকাম নেই, কারণ এই গাড়িগুলি বানছি ওদের জন্য, পর্যটকের জন্য। পর্যটকের নির্ভর, পর্যটকরা আসলে এখানে গাড়ির ইনকাম হয়, পর্যটকের জন্য আসলে আর কোনো ইনকাম নেই। ঢাকাতে তো রিক্সা, তো ভ্যানটা অনেক মজা লাগছে, বাহনটা তো অনেক মজা পাইছি। প্রতিটি ভ্যানে 4 থেকে 6 জন একসাথে ভ্রমণ করতে পারেন। ভাড়া জনপ্রতি 10 থেকে 30 টাকা। পর্যটন মৌসুমে এই ভ্যান চালিয়ে জীবিকা অর্জন করছেন এখানকার স্থানীয়রা। আজকে যেরকম আসছে এরকম যদি এনি টাইম যদি আসে তাহলে 400-300 এরকমই ইনকাম হয় আর কি। এই দ্বীপে প্রায় 300টি ভ্যান চলাচল করছে। ভ্যান চালিয়ে এক একজন চালক 300 থেকে 600 টাকা আয় করেন। প্রতিদিন মাল লোকজন যদি বেশ আইলে 1000 হয়, 800, 700, 500, 400, 300 এরকম হয়। পর্যটকের সাথে আমাদের সম্পর্কটা খুবই ভালো থাকে, আর আমাদের আমাদের পর্যটকের ভাষাটাই আমরা ভালো করে বুঝি, ওদের সাথে আমাদের সাথে মিল হয়। ধোঁয়াবিহীন এই পরিবহন পরিবেশের কোনো ক্ষতি করে না। পর্যটকরাও এই ভ্যানগুলো চড়ে বেশ আনন্দিত। আর এই ভ্যানের উপর নির্ভর করে চলছে প্রায় 300টি পরিবারের জীবন ও জীবিকা। জীবিকার প্রয়োজনে আর দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পেতে জীবনের মূল্যেই এই পেশার সাথে জড়িয়ে আছেন এই মানুষগুলো। এখন একটা বিরতির পর দেখবেন চটের কার্পেট তৈরির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার শিউলির সফলতা। চলতি পথে নোয়াখালীর গান্ধী আশ্রম এবং নেত্রকোনার বাউল শিল্পীর পরিবেশনায় একটি লোকগান। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আজকের আয়োজনে। প্রবল আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম আর উদ্যম থাকলে যে কেউ হতে পারেন একজন সফল উদ্যোক্তা। এমনি একজন ব্রাহ্মণবাড়িয়ার শিউলি নিজ উদ্যোগে একটি ক্ষুদ্র ও হস্তশিল্প প্রতিষ্ঠান স্থাপন করে তিনি বর্তমানে সফল একজন নারী। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া ঘুরে মনিরুজ্জামানের গবেষণায় তার সফলতার চিত্র তুলে এনেছেন আবু হাসনাত মনি।
আকলিম আক্তার শিউলি পেশায় একজন সাংবাদিক। তিনি স্বপ্ন দেখেন গরিব দুঃখীদের প্রতিষ্ঠিত করার। সেই থেকে তার ভাবনা শুরু, কিভাবে ঘরে বসে নারীরা আয় করতে পারে। শুরু করেন গবেষণা। দীর্ঘ 10 বছর গবেষণা করে বের করেন কার্পেট তৈরির পদ্ধতি। মূল পেশাটা হলো কার্পেট ব্যবসাটা আর কি, যেটা তো ওইটার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। ওইটা আমি নিজে থেকেই অনেক গবেষণার পরে এই দীর্ঘদিন যাবৎ গবেষণা করতে করতে এই পর্যন্ত এই সেক্টরে দিচ্ছি আর কি। এই কাজ সুবিধা, তার জন্য এই কাজ করতে আসছি। সুবিধা মনে করেন সংসারের কাজ অনেক সময় করা শেষ হইলে বিকাল টাইম অবসর সময় আসতে পারি। এইসব কাজ করে মনে করেন 2টা মায়ের লেখাপড়া শিখাইছি, বিয়ে শাদী দিছি। মানে আমি একাই আছি আমার স্বামীরে নিয়ে, মোটামুটিভাবে চলতে পারি এগুলা কাজ করে। এলাকার গরিব দুঃখীদের প্রশিক্ষণ দিয়ে শুরু করেন তার যাত্রা। গড়ে তোলেন রূপালী কার্পেট ও বুটিক হাউস। আমার এখানে কিন্তু যারা কাজ করে বেশিরভাগ আপনার একবারে দরিদ্র ফ্যামিলির বা বিধবা, এতিম, স্বামী পরিত্যক্ত এই ধরনের লোক। কার্পেট বানানো শিখছি, টেলারি করতেছি, তারপরে অনেক কিছু শিখতেছি। কার্পেট তৈরিতে ব্যবহার করা হয় চট ও উলের সুতা। প্রথমে শিউলি গ্রাফ কাগজে ডিজাইন করেন, সেই ডিজাইন অনুযায়ী কর্মীরা তৈরি করেন কার্পেট। বিদেশে এটার খুব চাহিদা। আপনি সিলেট যারা নিয়ে যায়, সিলেট থেকে ওইটা লন্ডন যাচ্ছে। যেহেতু ওয়াশেবল, সহজে ওয়াশ করা যায়, রং নষ্ট হয় না। এবং ওই যে আপনার বাজারে যেটা আছে ওইটা ইউজ করলে যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জি সমস্যাটা হয়, এটা ইউজ করলে হয় না। কার্পেট দিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তীতে বুটিকের কাজ শুরু করেন। আমার এটা আসলে 2টা পার্টে বিভক্ত হয়। আমার মূলতই মানে পার্ট 75ই কার্পেট, আর 25 হলো আপনার ভ্যারাইটি আইটেম, যেগুলো শু পিস আপনার ছিল রেডিমেড প্রোডাক্ট। শিউলির বুটিক কেন্দ্রে তৈরি হস্তশিল্পের চাহিদাও বেশ। চাহিদার কারণে শিউলি বাণিজ্যিকভাবে তৈরির চিন্তা করছেন, কিন্তু নানা প্রতিকূলতার কারণে সেটি সম্ভব হচ্ছে না। এটা যদি আপনি সরকারি খাতে কিনে নিয়ে যেত তাহলে আমি প্রতিষ্ঠানটা ধরে রাখতে পারতাম। সরকারি খাতে কিন্তু মহিলা পরিষদের একটা সেক্টর আছে যেখানে আপনাদের নারী উদ্যোক্তাদের তৈরি প্রোডাক্ট কিনে নিয়ে যায়। আমি এই ধরনের সহযোগিতাটা যদি পেতাম তাহলে কিন্তু আমার প্রোডাক্ট একেবারে উপরে উঠে যেত। সরকারি ও বেসরকারিভাবে যদি সহযোগিতা করা হয় তাহলে শিউলির স্বপ্ন পূরণ হবে, আত্মনির্ভরশীল হবে নারীরা, আর জাতীয় অর্থনীতিতে যোগ হবে বিশাল অঙ্কের টাকা। সাম্প্রদায়িক দাঙ্গার সময় মহাত্মা গান্ধী 1946 সালে নোয়াখালী আসেন। শান্তি মিশনে এসে এখানে প্রতিষ্ঠা করেন একটি আশ্রম, যা গান্ধী আশ্রম নামে পরিচিত। এই আশ্রম থেকে পরিচালিত হয় প্রায় 332টি গ্রামের আর্থসামাজিক উন্নয়নের কার্যক্রম। চলতি পথে সেই চিত্র তুলে এনেছেন জাহিদুল ইসলাম সুমন। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জয়া গ্রামে প্রায় 25 একর জমির উপর গড়ে উঠেছে গান্ধী আশ্রম। এই আশ্রম গান্ধীজির আদর্শে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য কাজ করছে। মহাত্মা গান্ধী স্মৃতিকে ধরে রাখার জন্য 2000 সালে গান্ধী স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়, যেটি তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি উদ্বোধন করেন। এই জাদুঘরে মহাত্মা গান্ধীর নোয়াখালী সহ জীবনের ঘটনাবহুল ইতিহাস তুলে ধরার জন্য চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে জাদুঘরের জন্য ভারত সরকার ব্রোঞ্জের তৈরি গান্ধীজির একটি আবক্ষ মূর্তি উপহার হিসেবে প্রদান করেছে। গান্ধীজি গ্রাম পরিক্রমার এক পর্যায়ে 1947 সালের 29 জানুয়ারি জয়া গ্রামে আগমন করে একটি বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে দরিদ্র, বঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করছে। এই গান্ধী আশ্রম একদিকে বাংলাদেশে মহাত্মা গান্ধী স্মৃতিকে ধরে রাখতে সহায়তা করছে, অপরদিকে গান্ধীজির অহিংসা ও মানব প্রেমের বাণী প্রচার করছে। আপনাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অনিয়ম আর দুর্নীতি সহ বিভিন্ন তথ্য, পরামর্শ ও মতামত জানিয়ে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দেশজুড়ে 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইল desh21-tv.com। আর SMS পাঠাতে DJM স্পেস আপনার নাম স্পেস অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত লিখে সেন্ড করুন 6969 নম্বরে। 21 অনুষ্ঠানগুলি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে ও তথ্যের প্রয়োজনে লগ অন করুন www.21-tv.com এর ওয়েবসাইটে। এখন একটি লোকগান। নেত্রকোনা স্থানীয় শিল্পীর পরিবেশনায় এই গানের সাথেই শেষ হবে আমাদের আজকের আয়োজন। তার আগে আমি জুলিয়া আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
দেশ জুড়ে এই বাংলার খোলা জানালা। আশা করব আপনাদের ভালো লাগা আমাদের সাথে থাকবে সব সময়। আগামী পর্বের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে। কেউ যায় না প্রেম নগরে বয়ে থাকিলে অন্তরে, প্রেম নগরে গেলে মানুষ শান্তির আগুন জ্বলে, প্রেম নগরে গেলে মানুষ অশান্তির আগুন জ্বলে। প্রেমনগরের এমনি রীতি মানে না কুলামান জাতি, প্রেমনগরের এমনি রীতি মানে না কুলামান জাতি, গেল যারা হইল ধনী, গেল যারা হইল ধনী, প্রমাণ আছে নয়নে, গেছে যারা পাইছে তারা প্রমাণ আছে দুই নয়নে। কেউ যায় না প্রেম নগরে বয়ে থাকিলে অন্তরে, প্রেমের দেশে গেলে মানুষ অশান্তির আগুন জ্বলে। প্রেমনগরের মানুষ যারা সদাই থাকে পাগল পাড়া, প্রেমনগরের মানুষ যারা সদাই থাকে পাগল পাড়া, কুলমান ডরায় না তারা, কুলমান ডরায় না তারা, আমার প্রাণ বন্ধু সামনে, কুলমান ডরায় না তারা, প্রাণ বন্ধু সামনে। কেউ যায় না প্রেম নগরে বয়ে থাকিলে অন্তরে, প্রেম নগরে গেলে মানুষ অশান্তির আগুন জ্বলে, প্রেম নগরে গেলে মানুষ অশান্তির আগুন জ্বলে। পঞ্চরসের সিগি যারা প্রেমের মানুষ পাইল তারা, পঞ্চরসের সিগি যারা প্রাণ বন্ধুরে পাইল তারা, এই উমেদের কপাল পুরা। ওরে সরকার এই উমেদের কপাল পুরা, প্রেমেরা ভাস লাগলো না রে। কেউ যায় না প্রেম নগরে বয়ে থাকিলে অন্তরে, প্রেম নগরে গেলে মানুষ অশান্তির আগুন জ্বলে, প্রেম নগরে গেলে মানুষ অশান্তির আগুন জ্বলে।